ধীরে 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 হিন্দুরা কর্নার হতে হতে একসময় হয় কনভার্ট হতে বাধ্য হতো, নাহলে এই রাজ্য ছেড়ে আবার আমাদের রিফিউজি হয়ে অন্য রাজ্যে আশ্রয় নিতে হতো, এরকম একটা জায়গায় কিন্তু চলে এসছিল প্রায়। তো এই মানে চিকেন নেক এবং তার উপরে নর্থ ইস্ট আর তার নিচে ওয়েস্ট বেঙ্গল, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা খুব স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড এবং এর ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু নরেন্দ্র মোদীজি বা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি বা অজিত ডোভালজি, এরা মানে এবারে যদি এই হোমওয়ার্কটা না করতেন, এই পুরো সিস্টেমটাকে মানে যেভাবে আমরা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হতো, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ভয়ঙ্কর একটা ভবিষ্যতের হয়তো আমাদের মতো লোকেরা এই দুনিয়ায় থাকতো না, মানে হয়তো কাউন্টিং সেন্টার থেকে বেরোবার আগেই মার্ডার হয়ে যেতাম। এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। যে বা পরবর্তীকালে যেভাবে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আবিষ্কার হয়েছে, এরা আগে থেকে মজুত করে রেখেছিল, জাস্ট ওয়েট করছিল, রেজাল্ট বেরোনোর পর্যন্ত অপেক্ষা করছিল। আর 2 নম্বর কথা, যেভাবে মানুষের ওপরে ভীতি প্রদর্শন করে, বিশেষ করে প্রত্যেকটি, আমি যেহেতু সাউথ 24 পরগনার এমন একটা জায়গা থেকে এসেছি, আমার কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কিন্তু পুরো সন্ত্রাসবাদের ওপরে পুরো এতদিন নির্ভর ছিল। বহু মানুষ ভোট দিতে পারেনি বিগত মানে অ্যাসেম্বলি ইলেকশানে। মোটামুটি আমি যেটা পরে অ্যানালিসিস করে দেখেছি, অন্তত 25,600 লোক ভোট দিতে পারে এবং তাদের ভোটটা ছাপ্পা ভোট হয়েছে। তো এই পুরো দেখুন, আবার বলছি, এটা কিন্তু একটা ইকোসিস্টেম। এই শান্তনু সিনহা বিশ্বাস, রাজীব কুমার, আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমার যদি তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখি, সেই মানে শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড বলুন বা এই ধরনের, সেটা অনেকটা স্ট্রং। কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস ততটা স্ট্রং না হয়েও সিপি পর্যন্ত পৌঁছানো, উনি সিপি কে হবে সেটাও ঠিক করতো, কোন কোন থানায় বলছি, মানে সেটা কিভাবে সম্ভব? এতটা পাওয়ার এই ভদ্রলোকের হাতে কিভাবে আসতে পারে? দুটো কারণে হতে পারে। এক, ইনি এই যে মমতা ব্যানার্জি, যখন মমতা ব্যানার্জি তৈরি হলো, এই যে জার্নি, এই পুরো জার্নিটাতে উনি একজন বিশ্বস্ত সৈনিক শুধু নয়, মানে ভিত্তিতে তিনি ইটগুলো খুব সুন্দর করে গেঁথেছেন। হি ওয়াজ এ পার্ট অফ দ্যাট জার্নি। ফলে মানুষ কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে? যদি সব মানে এই পুরো জার্নিটাতে বা একদম জিরো থেকে যখন হিরো হলেন, এই সময়টাকে যে তাকে এই পথটা দেখিয়ে নিয়ে গেল, এটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু এখানে তো আরো একটা বিশ্বাস থাকে, একটা ভয় থাকে, চেয়ার হারানোর ভয় প্রত্যেকটা মানুষের রয়েছে। সেখানে দাঁড়িয়ে এই ভয়টাও কাজ করে, এই মানুষটা যখন আমার শিকড়টা জেনে যাচ্ছে, তখন সেখানে দাঁড়িয়ে আমাকে কখনো উপরে ফেলতে পারে, এই ভয়টাও তো থাকা উচিত ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই ভয় না থেকে বিশ্বাস আরো স্ট্রং হয়ে গেল। আপনি দুটো জিনিস দেখলেন না, যে যখন সিপি কলকাতা ছিলেন রাজীব কুমার, তার বাড়িতে যখন সিবিআই যাচ্ছে ইন্টারোগেশন করতে, আমাদের কাছে যা খবর আছে সেটা খুব মারাত্মক খবর। মানে সেই সময় এমন কিছু ডকুমেন্টস এবং এত টাকা পয়সা সেখানে হয়তো থেকে থাকতে পারে, মানে যেটা পার্থ চ্যাটার্জির যেটা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু হতে পারে। কলকাতা পাহাড় আরো একবার দেখা গেলেও যেতে পারতো। এবং সেদিন যে যদি ঠিক সময় মানে সিবিআই যদি ঢুকে যেত, সেদিন হয়তো সরকারটাই পড়ে যেত। মানে আমাকে কলকাতা পুলিশের বেশ কিছু সিনিয়র লেভেলের অফিসার, যারা ঠিক রাজীব কুমারের জুনিয়র ছিল, তারা আমাকে বলেছেন যে ওই দিন যদি কেন তোমাদের ইয়েটা ঢুকলো না, সেদিন যদি ঢুকতো, সেদিনই কিন্তু মানে পুরো রাজ্য বলতে পারেন পাল্টে যেত। তো সেটা দেখুন, আপনাকে বুঝতে হবে, মমতা ব্যানার্জি, রাজীব কুমার হোক বা অন্যান্য যে ওনার খুব ক্লোজ সার্কিটে ছিল, আলাপন বন্দ্যোপাধ্যায় হোক বা অন্যান্য, রাজীব কুমারের জন্য তো শি হ্যাজ গন টু এনি এক্সটেন্ট। তো এরপরে বাকিদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যেভাবে প্রোটেকশন দিতে চেয়েছেন বা দিয়েছেন, কেন দিয়েছেন আপনাকে বুঝতে হবে। তারা যদি সেই আপনি আমি মানে বিপদে পড়লে, মানে যারা অপরাধ করেছে সেটা তাদেরকে শাস্তি দেওয়া তো দূরহস্ত, উল্টো হয়তো আমাদের ক্ষেত্রেই অনেক রকম কেস হয়ে যেতে পারতো। কিন্তু উনি সেই সময় কি করেছেন, শুধু তাদের প্রোটেকশন দেননি, তাদের জন্য মানে সুপ্রিম কোর্ট অবধি ঢাল হয়ে দাঁড়িয়েছে। মানে অপরাধীদের কি করে প্রোটেকশন দিতে হয়, এভিডেন্স কি করে ডিস্ট্রয় করতে হয়, এটা একদিকে যেমন মানে পুলিশকে নিয়ে উনি পুরো সিস্টেমটাকে সাজিয়েছেন, সেরকম সুপ্রিম কোর্ট অবধি প্রোটেকশন দিয়ে গেছেন। সম্ভবত এরা কেউ গেস করতে পারেনি যেদিন সরকার চলে যাবে, মানে প্যাক অফ কার্ডসের মতো, তাসের ঘরের মতো সব কিন্তু ভেঙে পড়ে যাবে। আপনাকে একটা খুব জানতে ইচ্ছে করছে, হয়তো আজ তাক বাংলা দর্শকদেরও জানতে ইচ্ছে করছে, শান্তনু সিনহা বিশ্বাস এই মুহূর্তে নেই, মানে গ্রেপ্তার হয়েছে।
রাজীব কুমারের প্রসঙ্গ বারবার আসছে, যার বাড়িতে একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় বসে গিয়েছিলেন রীতিমতো। এরপরে কি সেরকমও কোনো স্টেপ নেওয়া হতে পারে? দেখুন, শান্তনু সিনহা বিশ্বাসের যে কেসটা আপনি বুঝতে হবে, 3টে কেস আছে। তার মধ্যে উনি কোন কেসটা অ্যারেস্ট হয়েছেন, সোনা পাপ্পুর সাথে যে কেসটা ইনভলভ, প্রত্যেকটা জিনিস কিন্তু একের সাথে অন্যের লিঙ্ক আছে। কি হচ্ছে, এই সিন্ডিকেশন, বেশ 11-12 জন পুলিশ অফিসার, বেশ কিছু দেখবেন যে কলকাতার যারা কাউন্সিলর, কিছু মন্ত্রী, এদের নাম অলরেডি উঠে এসছে। আপনি যখন আরও ডিপে যাবেন তখন কিন্তু প্রত্যেকটা কেসের সাথে আপনি একটার সাথে একটা লিঙ্ক পাবেন। নদী প্রত্যেকটা, দেখুন আমাদের যেখানেই বৃষ্টি হোক না কেন, আলটিমেটলি নদী নালা, নালা বেয়ে গিয়ে বা একদম একদম নদীতে যায়, নদী থেকে এবং আলটিমেটলি পরবর্তী জায়গাগুলো অনেকটা বেশি flow হয়। সাগরেই যায়। তো এদের পুরো ফ্লোটা গিয়ে কিন্তু ওই কালীঘাটেই শেষ হবে। এই চ্যানেলটা সেটা মানে নদীটা সেটা শান্তনু সিনহা বিশ্বাসও হতে পারে, তার নাম রাজীব কুমারও হতে পারে। আলটিমেটলি এরা কিন্তু পুরো সিস্টেমটাকে অপারেট করতো। সব থেকে বড় কথা, আপনাকে মানে ভাবুন, এটা 4 মাসে ওই জয় কামদার 1100 কোটি টাকা তার ট্রানজ্যাকশান হয়েছে। এনার ছেলে শান্তনু সিনহা বিশ্বাসের, সে এনআরআই কোটাতে ডাক্তারি পড়তো, একটা কলকাতা শহরে বসে তার ছেলে এনআরআই কোটাতে ডাক্তারি পড়ছে। এদের জন্য কিন্তু সিস্টেম আছে, বেশ কিছু অ্যাডভোকেট আছে এই যারা, সিস্টেমটা হলো কিভাবে? এবং এনার আমি যতটা শুনেছি, আমি ঠিক এক্স্যাক্টলি আমি তো ইডি ইয়েটা বলতে পারবো না, মানে এনার ছেলের রিলেটেড কোনো এমন কোনো কোম্পানি আছে বা কোনো আত্মীয় রিলেটেড কোম্পানি যেখানে 400 কোটি টাকা ট্রানজ্যাকশান পেয়েছে ইডি। আপনি ভাবতে পারেন তো। এই সমস্ত কিছু তো হলো, এনআরআই কোটা কলকাতায় বসে কিভাবে পাওয়া যেতে পারে? এটারও সিস্টেম আছে। আপনি তৃণমূলের কত লোক পেয়েছে, কত নেতার, তাহলে তাদের ভবিষ্যৎকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ব্যবস্থা নেবে এই এখন বর্তমান সরকার? দেখুন, আমাদের যত কিছু তদন্ত করতে হবে, যে তুলনায় স্ট্রেংথ বা যেটা আমরা কতটা করতে পারবো সত্যি আমরা জানি না। যদি সত্যি করতে পারি, একটা এমন ডিপার্টমেন্ট আমরা খুঁজে পাবো না যেখানে কোনো দুর্নীতি হয়নি। তৃণমূল চলে যাওয়ার 100 বছর পরেও যদি কোনো সমাজবিজ্ঞানের কোনো ছাত্র রিসার্চ করেন বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রিসার্চ করেন, এটা নিয়ে রিসার্চের একটা বিষয়বস্তু হতে পারে তৃণমূল কোন জায়গাটাতে কোনো দুর্নীতি করেননি। ট্রাস্ট মি, মানে এমন একটা কোনো জায়গা নেই যেখানে এই ধরনের, মানে বিট হেলথ, বিট এডুকেশন, হোয়াট এভার যা হয়েছে না কেন, মানে সমস্ত কাগজে কলমেও, মানে পরের দিকে কি হলো, ওরা মানে পেপার ওয়ার্কটাও হয়তো ঠিকমতো করেনি, ওই জন্য ইউসি দিতে পারেনি। আর সব থেকে বড় কথা যে বলতে পারেন যে এই যে অর্থের ভাণ্ডার, এরা কিন্তু এই পুলিশ অফিসাররা এরাই কিন্তু পুরো জিনিসটাকে ঠিক করে দিত। এবং এই যে নেটওয়ার্কটা চালানোর জন্য কী হতো, এই টাকাটাই কিন্তু ভোটে বা অন্যান্য জায়গায় ব্যবহার করা হতো,